আচ্ছা, তো আজকে যেটা আমরা ছোট করে আগে দেখে নেব সেটা হচ্ছে ক্লাস 12-এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। এখন ছোট করে একবার বলে দিই যে 11-এর সঙ্গে 12-এর কী তফাৎ। না, 11-এ মোস্টলি আমরা পড়েছি মেকানিক্স, থার্মোডাইনামিক্স, গ্র্যাভিটি, অর্থাৎ মেকানিক্স রিলেটেড জিনিস যেগুলো আমাদের ছিল সেগুলো সব ক্লাস 11-এ হয়ে গেছে। এবার ক্লাস 12-এ উঠে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িৎ সংক্রান্ত যাবতীয় যা কিছু, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, আর মডার্ন ফিজিক্স, অপটিক্স এটসেট্রা, অর্থাৎ মডার্ন ফিজিক্স রিলেটেড যেগুলো যাবতীয় যা আছে সেগুলো আমাদের ক্লাস 12-এ আছে। তো তার সবার ফার্স্ট ইউনিট সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। এখন স্থির তড়িৎ কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো এর মধ্যে একটা টার্ম রয়েছে স্থির, আর একটা রয়েছে তড়িৎ। ঠিক আছে, স্থির মানে আমরা বলতে পারি কি, সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না, সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না এমন জিনিস। আচ্ছা, আর তড়িৎ মানে কি? তড়িৎ মানে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে আধান, আধানের প্রবাহ, ইত্যাদি। তড়িৎ বললে সবার আগে যে টার্মটা মাথায় আসে সেটা হচ্ছে আধান, তাই তো? আধান মানে চার্জ, অর্থাৎ সবার আগে মাথায় আসে চার্জ। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এই টার্মটাকে ভাগলে যেটা দেখি আমরা, স্ট্যাটিক্স মানে হচ্ছে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না, দ্যাট মিনস স্টেশনারি with respect to time। সময়ের সাপেক্ষে স্থির। আর এই যে ইলেকট্রো পার্টটা, এটা হচ্ছে চার্জ। এবারে আমাদের কাছে জানা হয়ে গেছে যে এই স্টেশনারি জিনিসটা কি, সেটা আমরা ক্লাস 11-এ কিন্তু ভালো মতোই জেনে এসেছি। ঠিক আছে, সময় সাপেক্ষে যে স্থান পরিবর্তন করে না, এনি অবজেক্ট হুইচ ডাজন্ট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ সেড টু বি স্টেশনারি। তো স্টেশনারি মানে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা স্থির হয়ে থাকে। আর ইলেকট্রো অর্থাৎ ইলেকট্রন থেকে যে টার্মটা এসছে সেটা হচ্ছে বেসিক্যালি চার্জ বা আধান। আমাদের এই পার্টটা নিয়ে কনসার্ন নয়, এটা আমরা জানি কি হতে পারে, আমাদের এখন এইটা শিখতে হবে যে চার্জ জিনিসটা কি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এই টার্মটাকে ভেঙে আমরা যেখানে পৌঁছলাম সেটা হচ্ছে একটা স্থির জিনিস আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা চার্জ। তো এবারে কে স্থির থাকবে? অফকোর্স এখানে একটাই থাকার মতো জিনিস আছে, সেটা হচ্ছে চার্জ। তার মানে চার্জ যদি স্টেশনারি থাকে, দ্যাট মিনস ইফ দ্য চার্জ রিমেইনস স্ট্যাটিক ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ আন্ডার দ্য সাবজেক্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। অর্থাৎ যখনই কোনো একটা আধান নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সময় সাপেক্ষে স্থির হয়ে থাকে, তখনই সেটাকে আমরা বলবো সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের আওতায় চলে আসছে। তখন সেই স্টাডিটা আমরা স্থির তড়িৎ হিসাবে করব। সোজা ব্যাপার এটা। তো এখন দেখা যাক যে চার্জ বা তড়িতের যে ইলেকট্রন পার্টটা বা চার্জ পার্টটা সেইটা কি, সেটা কোত্থেকে আসছে, সেটার মানে কি, এটা আমরা জানি। এটা চট করে একবার দেখে নেব। চার্জ বলতে সবার আগে আমাদের মাথায় কি আসে? সবার আগে আমাদের মাথায় আসে চার্জ ক্যান বি পজিটিভ অথবা নেগেটিভ।
অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক। চার্জ বললে সবার আগে এটাই মাথায় আসে, তাই না? কাজে আমরা যেটা মাথায় আসছে সেই অনুযায়ী পড়ি, কোনো তো বাধ্যবাধকতা নেই কনভেনশনাল ওয়েতে শিখতে হবে তার কোনো মান নেই, বোগাস কথা। যাই হোক, তো চার্জ বলতে যেটা সবার আগে মাথায় আসবে সেটা কি পজিটিভ আর নেগেটিভ হয়, তাই না? বাট এই পজিটিভ আর নেগেটিভটা কার হয় সেটা তো জানতে হবে। আরেকটা কথা যদি আমি একটু পড়ি, আচ্ছা কার চার্জ আছে, কার চার্জ আছে, ঠিক আছে, এটা যদি বারবার জিজ্ঞেস করা হয় চার্জ বলতে আর কি মাথায় আসে, তখন হঠাৎ করে বলে আরে এই তো ইলেকট্রন প্রোটন এইসব তো, না হ্যাঁ খুব ভালো কথা, ইলেকট্রন প্রোটন, তাহলে আমি লিখতে পারি কি ইলেকট্রন প্রোটন এটসেট্রা। এবার ইলেকট্রন কি, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন কি, প্রোটন হয়ে গেল পজিটিভ, এইসব জিনিস মাথায় আসে। তো এই যেগুলো মাথায় আসছে এটাই কিন্তু ফান্ডামেন্টাল, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু একটা ধর বললাম বস্তু নিয়েছি একটা, এবার এই বস্তুটার ওপরে কোনো বা বস্তুটা অ্যাজ সাচ যদি বাইরে থেকে দেখি এর কোনো চার্জ নেই, অর্থাৎ এ নিউট্রাল, ঠিক আছে? বস্তুটা নিউট্রাল মানে এর মধ্যে অ্যাজ সাচ কোনো চার্জ নেই বা বাইরে থেকে আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না যে কিছু চার্জ হয়তো আছে। এবার এই বস্তুটাকে যদি আমি আরো ফার্দার ভাঙি, অর্থাৎ ম্যাগনিফাই করতে 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 যদি যাই, তাহলে দেখবো আলটিমেটলি আমি একটা অ্যাটমে গিয়ে পৌঁছে গেছি, অর্থাৎ একটা পরমাণুতে পৌঁছে গেছি। ঠিক আছে, এরকম ব্যাপার। এবারে এই এতটা পথ যখন ভেঙে 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 এলাম, কোথাও কি আমি চার্জের অস্তিত্ব পেয়েছি? পাইনি। একটা বস্তু ইটসেলফ তার কোনো চার্জ নেই, নিউট্রাল বলেই দিচ্ছি আমি। সেটাকে যদি আরো ভাঙি ছোট ছোট পার্ট বেরোবে, সেগুলো নিউট্রাল হবে। তারপরে আরো যদি ভাঙি আরো ছোট ছোট পার্ট বেরোবে, সেগুলো নিউট্রাল হবে। হতে 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 আরো আমরা ক্ষুদ্রতম ইউনিট কোথায় ম্যাক্সিমাম পৌঁছাবো, একটা অণুতে পৌঁছাবো, মানে মলিকিউল। একটা মলিকিউল কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল হয়, অর্থাৎ তার কোনো রকম আধান থাকে না। এটা আমি ছোটবেলা থেকেই পড়ে আসছি, সুতরাং তার মধ্যেও কিছু পেলাম না। আরো ভেঙে চলে গেলাম অ্যাটমের মধ্যে, অ্যাটমও বাইরে থেকে নিউট্রাল। তাহলে ভাঙতে ভাঙতে যখন আমরা আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছবো, তখন আমার কাছে চার্জ হিসেবে যেটা বেরিয়ে আসবে, যে হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা কোনো একটা নিউট্রাল বা তোর চার্জ বা আধানবিহীন কোনো একটা বস্তুকে যদি আমি বারংবার ভেঙে যাই, ভেঙে 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 আমি তার একদম কোর পর্যন্ত যদি পৌঁছে যাই, তাহলে দেখবো যতক্ষণ না আমি একটা অ্যাটমকে এনকাউন্টার করছি, অর্থাৎ যতক্ষণ না আমি একটা অ্যাটমিক লেভেল পর্যন্ত পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে চার্জের কোনো রকম অস্তিত্বই দেখাচ্ছে না, তাই না? আধান কিন্তু বেরিয়ে আসছে না যে এইটা একটা আহিত বস্তু, এটাকে বলতে পারি। এইটা কিন্তু অ্যাটমে পৌঁছানোর আগে অবধি পাচ্ছি না। ইনফ্যাক্ট অ্যাটমে পৌঁছেও কিন্তু আমি পাচ্ছি না, অ্যাটমের মধ্যেও আমাকে ঢুকতে হচ্ছে। ঢুকে যখন আমি সাব অ্যাটমিক পার্টিকেলগুলোকে যখন এনকাউন্টার করছি, তখন দেখা যাচ্ছে যে এই যে বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরছে এগুলো আহিত। অর্থাৎ একটা বস্তুকে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে যখন বিশ্লেষিত করছি, আমি যখন ভাঙছি, when I'm splitting apart the object by its smallest units, এরকম করতে 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 যখন আমি আলটিমেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে ফার্স্ট চার্জ কোথায় এনকাউন্টার করছি না, ইলেকট্রন লেভেলে গিয়ে এনকাউন্টার করছি। তার আগে অবধি কিন্তু আমার চার্জের কোনো নামগন্ধ নেই, আমি কোথাও দেখতে পাচ্ছি না চার্জ কোথায় আছে। তার মানে আমি ভাঙতে 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 পদার্থটার একদম যে স্মলেস্ট ইউনিট সেইখানে পৌঁছে গেছি। ইলেকট্রনকে ফার্দার আর ভাঙা যায় না, ইলেকট্রনকে ফার্দার কিন্তু আর ভাঙা যায় না। ইলেকট্রন হচ্ছে তোর আনস্প্লিটেবল, ইলেকট্রনকে আর ভাঙা পসিবল না। তো এরকম একটা অবজেক্টকে টুকরো করতে করতে ভাঙতে ভাঙতে, ঠিক আছে, বিশ্লেষণ করতে 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 যখন আমরা আলটিমেটলি ইলেকট্রন লেভেলে পৌঁছে গেলাম, তখন দেখলাম একটা ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ শো করছে। দ্য ফার্স্ট এক্সিস্টেন্স অফ চার্জ comes only when we can reach up to the level of an electron. তার আগে অবধি কিন্তু কোনো চার্জের অস্তিত্বই নেই। তাহলে এখানেই বুঝতে পারছি আমরা যে ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস, যেটা ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস মানে এখানে ইলেকট্রনের কথা বলা হচ্ছে, কারণ ইলেকট্রনকে ফার্দার ভাঙা যায় না। তো ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস অফ ম্যাটার, সেই জিনিসটাই কিন্তু ইটসেলফ চার্জ শো করছে। কাজে আমি যদি একটা এরকম অ্যাক্সিওম তৈরি করি, অর্থাৎ যদি আমরা একটা স্বতঃসিদ্ধ তৈরি করতে পারি এরকম,
যে যাহাই ফান্ডামেন্টাল ইউনিট অফ মাস তাহাই চার্জ, তাহলে কিন্তু সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ চার্জকে ডিফাইন করার কিন্তু আর কোনো রকম প্রপার্টি নেই, তাই না? চার্জ একটা বিশেষ প্রপার্টি যার জন্য এই একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করে, এটা যেটা বইতে লেখা থাকে এটা কিন্তু ঠিক নয়। তার কারণ এই সেম জিনিসটা একটা ম্যাগনেটও করে, তাই না? একটা ম্যাগনেটও কিন্তু এরকম একটা সেম আচরণ করবে। কাজে চার্জের ডেফিনেশনটাকে রিফাইন করতে হবে, চার্জের যে ডেফিনেশনটা এক্সিস্টিং রয়েছে সেটাকে ভেঙে বেরিয়ে আমাকে নতুনভাবে দেখতে হবে। তাহলে দেখতে পাবো যখন আমি জিনিসটাকে ভাঙতে 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 একদম স্মলেস্ট ইউনিট অফ ম্যাটারে রিচ করছি, পদার্থের ক্ষুদ্রতম এককে যখন আমি পৌঁছচ্ছি, তখনই কিন্তু একমাত্র আমি আধান জিনিসটাকে পাচ্ছি। কাজে আধান মানেই হলো ইলেকট্রন, এবং ইলেকট্রন মানেই হলো আধান। কাজেই এই সব মুছে যদি আমি একটা জিনিস লিখি যে আধানের সংজ্ঞা বা ডেফিনিশন অফ চার্জ, সেইটা কি হবে দেখা যাক। খুব খুব সোজা ডেফিনিশন। এক সেকেন্ড। আধানের সংজ্ঞা লিখছি, ঠিক আছে, বাংলায় লিখছি, তারপর আমি ইংলিশে আবার লিখে দিচ্ছি। পদার্থের ক্ষুদ্রতম একক হলো আধান। সবচেয়ে সোজা ডেফিনিশন, দ্য স্মলেস্ট unit of matter is called চার্জ। কাজে এর থেকে সোজা সংজ্ঞা কিন্তু আর হতেই পারে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে তোর একদম সবাই যাতে বুঝতে পারে এরকম করে ডেফিনেশন দেওয়া উচিত। তো এই ডেফিনেশনটার মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো সায়েন্টিফিক প্রোপাগান্ডা নেই, আমি খুব সায়েন্স জানি, আমি খুব বিজ্ঞান করছি, খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করছি, সেরকম কিছুই নেই। এটা বরং এটা সব থেকে সোজা, কিন্তু সব থেকে বেশি মানে দাঁড় করানো যায় এই ডেফিনেশনটা থেকে। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম একক হলো আধান, দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার ইজ চার্জ। ব্যাস, সোজা। এবং এই স্মলেস্ট ইউনিটটা কি? ইলেকট্রন ইটসেলফ, যেটি আলোচনা করছিলাম, ইলেকট্রন। ঠিক আছে? তো এটা হচ্ছে ডেফিনিশন অফ চার্জ। এবারে দেখব যেটাকে আমরা আলোচনা করছি, এই যে ইলেকট্রন। মাথায় রাখবি ইলেকট্রনকে বলা হয় ইউনিট নেগেটিভ চার্জ। অর্থাৎ একক ঋণাত্মক আধান। একক ঋণাত্মক আধান হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে ইলেকট্রনের আধান যদি ঋণাত্মক হয়, তাহলে কি ধনাত্মকটা কি হয়? ধনাত্মকটা কি প্রোটন হবে?
না, প্রোটন কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, তার কারণ প্রোটনকে ভাঙা যায়। প্রোটনকে ভাঙলে ভেতর থেকে একটা কোয়ার্ক নামক আরেকটা সাব অ্যাটমিক পার্টিকেল বেরিয়ে আসে। ওটা অ্যাকচুয়ালি সাব অ্যাটমিক পার্টিকেল না, ওটা সাব নিউক্লিয়ার পার্টিকেল, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে এবং প্রোটনটাকে যদি ভাঙি তাহলে সেখান থেকে আবার একটা পার্টিকেল বেরিয়ে আসছে, যেহেতু সেই জন্য ওটাকে বলা উচিত সাব নিউক্লিয়ার পার্টিকেল। ঠিক আছে, অর্থাৎ অন্তঃনিউক্লিয় কণা। তো সেই জন্য প্রোটন কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্টিকেল নয়। ফান্ডামেন্টাল পার্টিকেল মানে যেটাকে আর ফার্দার ভাঙা পসিবল নয়। যেমন ইলেকট্রন, ইলেকট্রন একটা বিন্দুর মতো আচরণ করে, এটা অ্যাক্টস লাইক এ পয়েন্ট। ইলেকট্রনকে ফার্দার আর বিশ্লেষণ করা যায় না, কিন্তু প্রোটনকে করা যায়, সেই জন্য আমরা প্রোটনকে কনসিডার করব না। তার জায়গায় কাকে কনসিডার করব? ইলেকট্রনের একটা জুড়ুয়া ভাই আছে, ইলেকট্রনেরই আরেকটা জুড়ুয়া ভাই আছে, যেটাকে বলা হয় অ্যান্টি ইলেকট্রন। অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন। ঠিক আছে, অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন। এই যে পজিট্রন, এটা ইলেকট্রন যেরকম ইউনিট নেগেটিভ চার্জ অর্থাৎ একক ঋণাত্মক আধান, এটা তেমনি হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ। ঠিক আছে, একক ধনাত্মক আধান। এবারে এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আচ্ছা এইগুলো ইউনিট পজিটিভ চার্জ বা ইউনিট নেগেটিভ চার্জ, তার মানে কি এদের মান এক? অর্থাৎ এদের কি মান এক? একক বলা হচ্ছে তো, মানে কি এক? তা নয় কিন্তু। একক মানে যে সবসময় এক হতে হবে সেটা কিন্তু নয়। এখানে একটা জিনিস শিখে নে, সেটা হচ্ছে যে এইরকম ছোট ছোট প্রচুর টার্ম আছে সায়েন্সে যেগুলো খুব ম্যাটার করে, কিন্তু সেগুলো কেউ প্রপারলি শেখায় না। যেমন এই একটা কথা আমি এক্ষুনি ইউজ করলাম, একক আর এক, তাই না? এই দুটো কিন্তু মানে আলাদা। একক মানে হচ্ছে ফান্ডামেন্টাল, আর এক মানে হচ্ছে ইউনিটি, দুটো কিন্তু আলাদা মানে আছে। একক মানে, ঠিক আছে, একক মানে হচ্ছে কোনো কিছুর বেসমেন্ট। ঠিক আছে, যেরকম আমরা বললাম, ধর যখন তোরা গ্রাফ আঁকিস, গ্রাফে তো এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকে, এবার গ্রাফে ছোট 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 কি থাকে? স্কোয়ার থাকে, তাই তো? স্কোয়ারগুলো থাকে। আমরা কি করি? আমরা ধরে নিই যে এই একটা স্কোয়ারের একটা বাহু হচ্ছে ইউনিট, তাই তো? একটা স্কোয়ারের একটা সাইড হচ্ছে ইউনিট, আমরা সেটা কনসিডার করিনি। বাট এই যে ইউনিটটা ধরলাম, তার মানে কি এই যে এটার মান এক? তা তো নয়, তাই কি? তা তো নয়। ধর আমি বললাম 1 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কেলে সেটা 1 ইউনিট। 1 কিলোমিটার, সেটা হচ্ছে কিলোমিটার স্কেলে 1 ইউনিট। ঠিক আছে, 1 পারসেক অর্থাৎ দূরত্বের সর্বোচ্চ একক 1 পারসেক, সেটা হচ্ছে পারসেক এককে 1 ইউনিট। কিন্তু তাই বলে কি 1 সেন্টিমিটার, 1 কিলোমিটার আর 1 পারসেক কি এক? অর্থাৎ সমান? সমান তো নয়, এটা তো আলাদা। কিন্তু যে যার স্কেলে, অর্থাৎ যে যার যে প্যারামিটার লেভেল, সেই প্যারামেট্রিক লেভেলে সে কিন্তু তার ইউনিট মান, বাকিগুলোকে তার কতটা গুণিতক, তার কত মাল্টিপল, সেটাকে বার করা হবে। এই কারণে ইউনিট চার্জ তার মানেই যে সে তার মান 1 হবে সেটা নয়, কিন্তু ইউনিট ফোর্স মানে যে তার ভ্যালু 1 হবে তা নয়, ইউনিট চার্জ মানে যে তার মান 1 হবে সেটা নয়। সেটা নয়, তার কারণ কি? তার কারণ যেহেতু এখানে কেন এটাকে ইউনিট ধরে নিচ্ছি আমরা, তার কারণ হচ্ছে যেহেতু ইলেকট্রনের থেকে ছোট আধান আর পসিবল নয়, ইলেকট্রনের থেকে ক্ষুদ্রতম আধান যেহেতু পসিবল নয়, ওই কারণেই কিন্তু আমরা এটাকে ইউনিট ধরে নিচ্ছি। একমাত্র কারণ হচ্ছে এইটাই যে ইলেকট্রনের যা আধান, তার থেকে ক্ষুদ্রতম আধান কিন্তু আর পসিবল নয়, সে কারণে এটা আমাদের কাছে একক। এখন যদি আমাদের কাছে আরও ছোট একক, আরও ছোট আধান যদি বেরিয়ে আসে, তখন আমরা সেটাকে একক ধরে নেব, তাই না? তখন আমাদের সেই এটা পাল্টে যাবে, এবং অলরেডি পাল্টে গেছে। এই ইনফরমেশনটা তোদেরকে পরে আমি প্রোভাইড করব। সেটা হচ্ছে যে এখন রিসেন্ট ফিজিক্যাল যে রিসার্চগুলো হয়েছে তাতে দেখা গেছে যে ইভেন ইলেকট্রনও কিন্তু ইউনিট চার্জ নয়, ইউনিট চার্জ কিন্তু এখন পাল্টে গিয়ে হয়ে গেছে নিউট্রিনো। তার আধান কিন্তু আবার ইলেকট্রনের থেকেও অনেক কম। ঠিক আছে,
তো সামথিং 1.7 ইন্টু 10⁻⁻26 বা এরকম কিছু একটা হবে, সেটা আমি পরে দেখে বলে দেবো। বাট ইনফরমেশন হ্যাজ কাম দ্যাট ইলেকট্রন ইজ নো মোর দ্য ইউনিট চার্জ উই ইউজ টু কনসিডার। কাজেই সব কিছুই টাইমের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, এই জিনিসটা একটু খেয়াল করে চলবে। অর্থাৎ যে উদাহরণটা আমি দেখালাম এখানে, যে 1 কিলোমিটার, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, এগুলো সব কিন্তু এক, কিন্তু সেই প্রত্যেকটা এক কিন্তু আবার এক নয়, অর্থাৎ সমান নয়, তাই না? আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রনের চার্জের মান কত সেটা তো জানতে হবে। আমরা তো বলছি এটা একক নয়, একক যদি না হয় তার মানে নিশ্চয়ই কোনো মান আছে, সেটা কত জেনে নিই। ইলেকট্রনের আধান এসআই ইউনিটে, আমরা এসআই ইউনিটটাকে ফলো করি, তোরাও এটা করবি, সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। সি ফর কুলম, চার্জের ইউনিট হচ্ছে কুলম। তো ইলেকট্রনের যে চার্জ সেইটাকে আমরা বলছি দ্য স্মলেস্ট পসিবল চার্জ, এবং তার ভ্যালু হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে? এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ চার্জ, এর থেকে ছোট আর পসিবল না। বেশ, এটা নেগেটিভ বলে সামনে একটা মাইনাস বসবে, আর যেটা পজিটিভ হবে সেটার সামনে একটা প্লাস বসে যাবে। বেশ, আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখতে হবে, আধান কি জিনিস সেটা আমরা বুঝে গেলাম। আধান হচ্ছে ইলেকট্রন, পাতি কথা। এবারে একটা বস্তুর মধ্যে তো হাজার হাজার ইলেকট্রন আছে, তাই বলে কি সে সবসময় চার্জ নিয়ে থাকবে? এই যে আমরা তাহলে বলছি নিউট্রাল জিনিস কি, তাই না? নিউট্রাল চার্জের কথা বলছি, যার কোনো চার্জ নেই। একটা বস্তু বা একটা অবজেক্ট সে ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল, তার মানে কি সেটাকে বুঝতে হবে। তার মানে কি তার মধ্যে ইলেকট্রন নেই? তা তো নয়, ইলেকট্রন তো আছে, কারণ ইলেকট্রন হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস। অর্থাৎ ইলেকট্রনের জন্যই কিন্তু ভর সৃষ্টি হচ্ছে বা তার একটা বস্তু তার আকার আকৃতি প্রাপ্তি করছে। কাজে ইলেকট্রন ছাড়া তো বস্তু পসিবল নয়। কাজে এই টার্মটার একটা স্পেশাল মিনিং আছে। ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল কি জিনিস? What is electrostatically neutral? না, electrostatically neutral এর মানে হচ্ছে, what is the exact definition of electrostatically neutral object is number of electron is equals to number of proton. This is the definition of electrostatically neutral object. Electrostatically neutral তার মানে তার মধ্যে যত সংখ্যক প্রোটন আছে আর যত সংখ্যক ইলেকট্রন আছে, এই যে সংখ্যাটা, এইটা কিন্তু একে অপরের সঙ্গে সমান। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল অবজেক্ট। ঠিক আছে? তো ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল মানে তার মধ্যে যতগুলো ইলেকট্রন আর তার মধ্যে যতগুলো প্রোটন তার সংখ্যা সমান।
তাহলে যে বস্তুর আধান আছে তার ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যার আধান নেই, যে অবজেক্টটা চার্জ ফ্রি, দ্যাট মিনস ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল, তার ক্ষেত্রে আমরা বললাম যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল। কিন্তু যার ক্ষেত্রে চার্জ আছে তার ক্ষেত্রে কি, সিম্পলি নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়ালস টু দ্য নাম্বার অফ প্রোটন, তাই তো? তার মানে যার চার্জ আছে তার ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? এটাকে পি পজিটিভ লিখতে পারিস, সেটা ইকুয়াল নয় বোঝাই যাচ্ছে, কিন্তু এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে কে ভ্যারি করবে, কোনো একটাকে তো সরতে হবে। অর্থাৎ বললাম 10টা ইলেকট্রন ছিল, 5টা প্রোটন ছিল, সরি ভুল বললাম, 10টা ইলেকট্রন ছিল, 10টা প্রোটন ছিল, তবে তো কি ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল হবে। তো ইলেকট্রোস্ট্যাটিক্যালি নিউট্রাল থেকে যখন ইলেকট্রোস্ট্যাটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ তার মধ্যে যখন একটা প্রপার চার্জের সৃষ্টি হতে হবে, তখন কোনটা ভ্যারি করবে? যেটা ভ্যারি করবে সেটা হচ্ছে ইলেকট্রন। only the number of electron will vary, তাহলে প্রোটনে কি হবে, নাম্বার অফ প্রোটন রিমেন্স কনস্ট্যান্ট, নাম্বার অফ প্রোটন রিমেন্স কনস্ট্যান্ট। অর্থাৎ কে ভ্যারি করবে, নাম্বার অফ ইলেকট্রন ভ্যারি করবে, কে স্থির থাকবে, নাম্বার অফ প্রোটন স্থির থাকবে, একদম পিরিয়ড। ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রনস উইল ভ্যারি বাট দ্য নাম্বার অফ প্রোটনস উইল রিমেন দ্য সেম। এবং এর কারণটা খুব স্পষ্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সেটা হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন কি থাকে, সেই ইলেকট্রনটা পরমাণুর বহিস্থ অরবিটগুলোতে থাকে, তাই না? বাইরের দিকে যে অরবিটগুলো আছে সেইখানে ইলেকট্রনগুলো এক্সিস্ট করে, আর প্রোটনগুলো কিন্তু ইলেকট্রনের যে নিউক্লিয়াস তার মধ্যে থাকে। এবার নিউক্লিয়াস ভেঙে একটা প্রোটনের বেরিয়ে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার, সেই জন্য প্রচুর বল প্রয়োগ করতে হয়, অত সহজে কিন্তু প্রোটনকে বার করা যায় না। কিন্তু ইলেকট্রনকে বার করা খুবই সহজসাধ্য ব্যাপার। ইলেকট্রন ইটসেলফ খুব ছোট একটা পার্টিকেল, এর ভর অনেক কম, এছাড়াও ইলেকট্রনগুলো প্রচণ্ড গতিবেগে একটা নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, রিভলভ করে, তাই না? ইলেকট্রনগুলো খুব হাই ভেলোসিটিতে রিভলভ করতে থাকে, দ্যাট উই নো। এবং সেক্ষেত্রে তাহলে কি হলো, তার একটা নির্দিষ্ট গতিবেগ আছে, তার একটা নির্দিষ্ট ভর আছে, তার মানে কি, তার একটা নির্দিষ্ট মোমেন্টাম আছে। মোমেন্টাম মানে ভরবেগ, ভর ইন্টু বেগ। কাজে সেই মোমেন্টামের এগেনস্টে যদি আমি একটা স্লাইট অ্যামাউন্ট অফ ফোর্সও যদি অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু ইলেকট্রনগুলোকে ডেভিয়েট করা অনেক সোজা। কিন্তু আবার যে সেই ইলেকট্রনকে তো বার করা যায় না। কোন ধরনের ইলেকট্রনকে বার করা যাবে তারও কিন্তু আবার ঘেঁচা আছে, সেগুলোকেও বুঝতে হবে। কোন ধরনের ইলেকট্রনকে বের করা যাবে আর কোন ধরনের ইলেকট্রনকে বের করা যাবে না, আমাদের কনসার্ন হচ্ছে এখন সেইটা। Which kind of electrons can we take out from the atom? একটা বিচ্ছিরি দেখতে অ্যাটম তৈরি হলো, কিন্তু জীবনে শান্তিতে থাকবি, খুব খুশিতে থাকবি, তার কারণ অ্যাটম প্রকৃতপক্ষে এর থেকে আরো বাজে দেখতে হবে, ড্যাম শিওর। কেউ তো এখনো দেখেনি প্রোটন অ্যাটম কিরকম দেখতে, আইডিয়া করেছে মেঘের মতো ঘিজি 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 হয়ে থাকে, চারদিক থেকে ইলেকট্রন দৌড়াদৌড়ি করছে, জঘন্য জায়গা। যাই হোক, এই একটা অ্যাটম, তার মধ্যে একটা পজিটিভ নিউক্লিয়াস আছে। আমি দুটো কক্ষপথ আঁকছি, আমি বলছি এইটা হচ্ছে এক্সটার্নাল বা আউটার মোস্ট অরবিট,
এটা হচ্ছে আউটার মোস্ট অরবিট, ঠিক আছে। আর এইটাকে বলছি ইন্টারনাল অরবিট। তাহলে একটা আউটার মোস্ট অরবিট আছে আর একটা হচ্ছে ইন্টারনাল অরবিট আছে। খেয়াল কর, এইটা হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরত্ব, এটা বললাম r1 আর এই দূরত্বটা বললাম r2। r2 ইজ অফকোর্স গ্রেটার দেন r1। এইখানে একটা ইলেকট্রন আছে আর এইখানে একটা ইলেকট্রন আছে। তাহলে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি আছে তার উপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, আর এর ক্ষেত্রে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কম। তাহলে আমি যদি এটাকে লিখি, তাহলে আমি এবার লিখবো নীল দিয়ে। নীল দিয়ে লেখা মানে তোরা ধরে নিবি আমি ভেতরের অরবিটটার কথা বলছি, আর কালো দিয়ে লেখা মানে ধরে নিবি সেটা হচ্ছে বাইরের অরবিটটার ক্ষেত্রে লিখছি। তো যেটা নীল তার ক্ষেত্রে আমি লিখতে পারি কি, নীলের ক্ষেত্রে আমি লিখতে পারি এক হচ্ছে ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। আর কি লিখলাম, লো ভেলোসিটি, অর্থাৎ গতিবেগ কম। আর এবার আমি লিখছি কালো দিয়ে, তার মানে এটা আমি লিখছি আউটার মোস্ট অরবিটের ক্ষেত্রে। farther from the nucleus, ঠিক আছে। ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস, অর্থাৎ ইলেকট্রন থেকে নিউক্লিয়াস থেকে অনেক দূরে। আর দুই হচ্ছে হাই ভেলোসিটি। তাহলে দুটো পয়েন্ট লিখেছেন, যেটা কালো অর্থাৎ বাইরের যেটা, সেটা ইলেকট্রন থেকে নিউক্লিয়াস থেকে অনেক দূরে আর তার গতিবেগ অনেক বেশি। নিউক্লিয়াস থেকে এটা r2 দূরত্বে রয়েছে। আর যেটা ইন্টারনাল অরবিট, যেটা তার মধ্যে ইলেকট্রনটা ক্লোজার টু দ্য নিউক্লিয়াস আর লো ভেলোসিটি, অর্থাৎ তার গতিবেগ কম এবং সে নিউক্লিয়াসের অনেক কাছে। এর গতিবেগ কম হওয়ার জন্য এর মোমেন্টাম কম, ভেলোসিটি লো হওয়ার জন্য মোমেন্টাম লো বা কম, বা তোর তোর কি বলবো, স্মলার মোমেন্টাম, স্মল অ্যামাউন্ট অফ মোমেন্টাম হ্যাজ বিন জেনারেটেড বাই দ্য ইলেকট্রন। তাহলে এর মোমেন্টাম কম, ডিস্টেন্সটা কম হওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্সটা বেশি। নিউক্লিয়াস তো পজিটিভ আর এটা তো নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ টানবে, অ্যাট্রাকশন করবে, তাহলে সেই অ্যাট্রাকশনটা বেশি হবে। এর ক্ষেত্রে অ্যাট্রাকশনটা কম হবে। নিউক্লিয়াসে যত কাছে থাকবে তত অ্যাট্রাকশন বেশি, আর নিউক্লিয়াস থেকে যত দূরে চলে যাবে অ্যাট্রাকশন তত কম। নিউক্লিয়াস যত কাছে থাকবে তত তার ভেলোসিটি কম হবে, আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে। যত আস্তে আস্তে ঘুরবে তার মোমেন্টাম তত কম হবে। মোমেন্টাম কম হওয়ার জন্য তাকে বেশি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হবে বের করার জন্য। আর এর ক্ষেত্রে হাই ভেলোসিটিতে আছে, অনেক দূরে আছে নিউক্লিয়াস থেকে, ওই জন্য এর উপরে নিউক্লিয়ার ফোর্স, যেটা নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স, সেটা কম কাজ করছে। তার জন্য ইলেকট্রনের এফেক্টটা, মানে নিউক্লিয়াসের এফেক্টটা কম। আর দুই নম্বর কি, হাই ভেলোসিটিতে আছে মানে কি, তার মোমেন্টাম হাই। মোমেন্টাম হাই হওয়ার জন্য কি হবে, তাকে অল্প ফোর্স অ্যাপ্লাই করলেই বেরিয়ে চলে যাবে। তাহলে ইন্টারনাল অরবিটে যে ইলেকট্রনটা আছে, অর্থাৎ ভেতরে যে ইলেকট্রনটা আছে, তাকে বের করতে গেলে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার কারণটা কি, তার কারণ সে নিউক্লিয়াসের অনেক কাছে আছে এবং তার লো ভেলোসিটি হওয়ার জন্য তার মোমেন্টাম কম।
এই দুটো কারণের জন্য তাকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার কারণ নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করতে হবে, দুই হচ্ছে তার লো মোমেন্টামটাকে ওভারকাম করতে হবে। আর যেটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, অর্থাৎ যেটা এক্সটার্নাল বা আউটার মোস্ট অরবিটে আছে, সেটা ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, অনেক দূরে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক হাই ভেলোসিটিতে, অর্থাৎ তার গতিবেগটা অনেক বেশি, সেই কারণে গতিবেগ বেশি হওয়ার জন্য মোমেন্টাম বেশি, সেই কারণে তাকে কম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলেই জিনিসটা অ্যাটম থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে একটা অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রনকে বের করতে হয়, তাহলে আইডিয়াল ক্যান্ডিডেট হচ্ছে আউটার মোস্ট অরবিট। ইন্টারনাল অরবিটগুলো থেকে ইলেকট্রন বের করাটাও কিন্তু ইটসেলফ খুব একটা টিডিয়াস জব, অর্থাৎ আমাকে প্রচুর অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হবে উইথ স্মল অ্যামাউন্ট অফ ফোর্স হুইচ ইজ অ্যাপ্লিকেবল ইন ডেইলি লাইফ। অর্থাৎ সাধারণ জীবনযাপনে যদি আমি কোনো একটা বস্তুকে আহিত করার কথা ভাবি, তাহলে আমাকে যে অ্যামাউন্ট অফ ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারবো, সেইটা দিয়ে কিন্তু আমি আউটার মোস্ট অরবিট থেকে ইলেকট্রনকে বের করতে পারবো। তাছাড়া আমি ইন্টারনাল অরবিট থেকে ইলেকট্রনকে অথবা নিউক্লিয়াস থেকে প্রোটনকে আমাদের পক্ষে বের করা পসিবল নয়। এই কারণেই ইলেকট্রন একমাত্র আউটার মোস্ট অরবিট থেকেই বেরোতে পারে। ঠিক আছে, দেখতে পেয়ে নিচ্ছিস কি লিখেছি? তাই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে তাকে বের করা পসিবল নয়। তার কিন্তু একটাই কারণ নয় যে তার নিউক্লিয়াসের থেকে দূরত্ব কম, সেই জন্য তার উপরে বলটা বেশি কাজ করছে, সেটা কিন্তু শুধু একটা মাত্র কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নয়। আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে তার লো ভেলোসিটি, অর্থাৎ গতিবেগটা কম হওয়ার জন্য কিন্তু তার মোমেন্টামটাও ইটসেলফ কম, তাই না? খুব সহজ উদাহরণ, এটা তুই ডেইলি লাইফে কী করে কোরিলেট করবি? একটা টার্নিংয়ের মুখে যদি একটা গাড়ি খুব হাই ভেলোসিটিতে থাকে, তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি এবং তার ছিটকে পড়ার চান্স বেশি। ভ্যারাস একটা খুব টুংটুং করে যদি সাইকেল চলে, তার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। একদম কমন এক্সাম্পল। একটা বাঁক মানে কি? একটা টার্নিং কিন্তু একটা সার্কুলার বা সেমি সার্কুলার একটা আর্ক, সেইখানে যদি একটা কেউ খুব হাই ভেলোসিটি নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে চা করে সোজা ছিটকে চলে যাবে, তাই না? সে টার্নিং নিতে পারবে না, স্লিপ কেটে সাঁ করে সোজা গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ভ্যারাস যে আস্তে আস্তে যাচ্ছে, খুব ধরে যাচ্ছে, সে কিন্তু টার্নিংটা মেনটেন করে নিয়ে ঘুরে যাবে। এটা হচ্ছে ডেইলি লাইফ এক্সাম্পল। অর্থাৎ যে ইলেকট্রনটা বাইরে আছে তার মোমেন্টামটাও কিন্তু অনেক হাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম কথা, তার দূরত্বটা অনেক বেশি হয়ে যাওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্স যেমন কমছে, খুব ভালো কথা, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তার মোমেন্টামটাও কিন্তু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, এটা কিন্তু কেউ বলে না। কারণ মোমেন্টামটা হাই হওয়ার জন্য কিন্তু তাকে বার করা পসিবল, তার কারণ তার এই প্রত্যেকটা টার্নিংয়ে তার স্টেবিলিটি কিন্তু অনেকটা কমছে। অর্থাৎ এই যে তোর টার্নিংগুলো, এই যে প্রত্যেকটা টার্ন, এখান থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই একটা ট্যানজেন্ট, ঠিক আছে, এই একটা ট্যানজেন্ট বা এই একটা ট্যানজেন্ট, এই প্রত্যেকটা ট্যানজেন্টে কিন্তু ওর স্টেবিলিটি কমছে। কেন কমছে? কারণ ওইখানটাতে ওর স্টেবিলিটি কমছে, তার কারণ কি ওইখানটাতে টার্নিং নেওয়ার জন্য তাকে অনেক বেশি অ্যামাউন্ট অফ ফোর্সটা তাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং সেটা করার জন্যই তার মোমেন্টামটাকে হাই হওয়া প্রয়োজন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? বেশ, এবার হচ্ছে তাহলে বুঝতে পারলাম যখন যে কিভাবে একটা ইলেকট্রন
মানে কোন ধরনের ইলেকট্রনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমি তো বললাম যে নাম্বার অফ ইলেকট্রনকে চেঞ্জ করা পসিবল, কিন্তু নাম্বার অফ প্রোটনকে চেঞ্জ করা যায় না। তার মানে প্রোটনের সাপেক্ষে একটা প্রোটনের নাম্বার অফ প্রোটনের সাপেক্ষে নাম্বার অফ ইলেকট্রন কিভাবে চেঞ্জ করছে সেইটার বেসিসে আমরা বলবো সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। অর্থাৎ বুঝতেই পারছিস, যদি নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যায় নাম্বার অফ প্রোটনের থেকে, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ চার্জ, কারণ তার মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকবে। আর নাম্বার অফ ইলেকট্রন যদি কমে যায় দেন নাম্বার অফ প্রোটন, তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ চার্জ, যেটাকে আমরা বলবো ডেফিসিট, অর্থাৎ ঘাটতি। তার মানে ইলেকট্রনের ঘাটতির জন্য পজিটিভ চার্জ তৈরি হয়, আর ইলেকট্রনের আধিক্যের জন্য নেগেটিভ চার্জ তৈরি হয়। এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রন ক্রিয়েটস আ নেগেটিভ চার্জ or an effective negative charge বা net negative charge, and a deficit of number of electrons or a deficiency in the number of electron creates a positive charge. তাহলে নেট চার্জ কি? নেট চার্জ, therefore নেট চার্জ মানে কি? আমার টোটাল আলটিমেটলি কতটা চার্জ গিয়ে দাঁড়ালো, গিভ অর টেক করে, অর্থাৎ দেওয়া নেওয়া করে আলটিমেটলি যে জায়গাটা কি সেটেল হলো, দ্যাট ইজ কল্ড দ্য নেট চার্জ। সো নেট চার্জ ইজ দ্য ফাংশন অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। নেট চার্জ ইজ আ ফাংশন অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। বুঝতে পারছিস তো? আশা করছি ফাংশন জিনিসটা কি সেটা জানিস। তো নেট চার্জ ইজ আ ফাংশন অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। কিরকম? দুটো ধর বস্তু আছে, দুটো অবজেক্ট আছে, অবজেক্ট 1 আর অবজেক্ট 2। অবজেক্ট 1 থেকে কি হবে? অবজেক্ট 2 থেকে যদি অবজেক্ট 1 এ ইলেকট্রন যায়, তাহলে অবজেক্ট 1 এ এক্সট্রা ইলেকট্রন চলে এলো, আর এখানে তৈরি হলো ডেফিসিট। তাহলে এখানে এক্সট্রা ইলেকট্রন আসার জন্য এ হয়ে গেল নেগেটিভ চার্জ আর এ হয়ে গেল পজিটিভ চার্জ। দুটোই আগে নিউট্রাল ছিল, সেই অবস্থা থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন এক্সচেঞ্জ, সেটা হওয়ার জন্য কি হলো, আমার পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হলো। কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা কার উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। কতগুলো ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছে তার উপর ডিপেন্ড করবে কোনটা কত পজিটিভ হবে, কোনটা কত নেগেটিভ হবে। দ্যাট ইজ ওয়াই নেট চার্জ মানে কি? আলটিমেটলি এ নেট নেগেটিভ, আলটিমেটলি এ নেট পজিটিভ। So this is the net charge of object 1 and this is the net charge of object 2. ঠিক আছে? Net charge of object 1 is a function of electron input. এখানে ইলেকট্রন কতটা ঢুকেছে, ঠিক আছে? Net charge of object 1 is a function of electron input, আর net charge in object 2 is a function of electron exit. কতটা ইলেকট্রন সেখান থেকে ছেড়ে বেরিয়ে চলে গেছে, বা ইলেকট্রন আউটপুট বলতে পারিস। নেট চার্জ ইজ এ ফাংশন অফ ইলেকট্রন ইনপুট, আর এখানে নেট চার্জ ইজ এ ফাংশন অফ ইলেকট্রন আউটপুট। ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে কতটা নেট চার্জ তৈরি হবে সেটা ডিপেন্ড করবে কতটা ইলেকট্রন এসে ঢুকছে তার উপরে, আর এর মধ্যে কতটা নেট চার্জ তৈরি হবে সেটা ডিপেন্ড করছে এ কতটা ইলেকট্রন ত্যাগ করবে তার উপরে, কতটা ইলেকট্রনে ছাড়ছে তার উপরে। এবং যেহেতু ইলেকট্রন ইনপুট আর ইলেকট্রন আউটপুট নাম্বারটা সেম, নাম্বার অফ ইলেকট্রন আউটপুট ওপি মানে আউটপুট
ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইনপুট, ঠিক আছে, অ্যাজ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন আউটপুট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইনপুট। সেই কারণে বলতে পারি এই দুটো নেট চার্জ এরাও কিন্তু ইকুয়াল, এই দুটো নেট চার্জ কিন্তু ইকুয়াল, অর্থাৎ এ যতটা নেগেটিভ হবে এও কিন্তু ততটাই পজিটিভ হবে। তার কারণ এদের প্রত্যেকের নাম্বার অফ প্রোটন কিন্তু সেম রয়েছে, খালি কে কে পাল্টে যাচ্ছে, খালি ইলেকট্রন নাম্বার পাল্টে যাচ্ছে। এ এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এখান থেকে যদি 10খানা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এ হয়ে যাবে +10 পজিটিভ, আর এ যদি 10খানা ইলেকট্রন গেইন করে এ হয়ে যাবে -10 নেগেটিভ। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। অ্যাজ দ্য নাম্বার অফ, তার মানে কি হচ্ছে, আমি এখানে কি জিনিস লিখলাম, এক হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এই যে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন, যদি নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটনের চাইতে বেশি হয়ে যায় তাহলে আমরা বলবো যে নেট চার্জ ইজ নেগেটিভ বিকজ অফ এক্সট্রা ইলেকট্রন। আর যদি নাম্বার অফ ইলেকট্রন বিকামস লেস দ্যান দ্যাট অফ নাম্বার অফ প্রোটনস তাহলে আমি বলবো নেট চার্জ হচ্ছে পজিটিভ অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু ডেফিসিট অফ ইলেকট্রন। এবং এই যে তোর ইলেকট্রন এক্সচেঞ্জটা যেটা হলো, ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যদি ইলেকট্রনের আদান প্রদান হয় তাহলে কি তৈরি হবে, নেট চার্জ, অর্থাৎ গিভ অর টেক করে যতটা ইলেকট্রন আমার গিয়ে টোটাল দাঁড়ালো, আমি ইলেকট্রন ছেড়েও দিতে পারি, আমি ইলেকট্রন অ্যাকসেপ্টও করতে পারি, সেটা যাই হোক না কেন সেটা করে আমার যেটা আলটিমেটলি গিয়ে দাঁড়াবে দ্যাট ইজ কল্ড দ্য নেট চার্জ অফ অ্যান অবজেক্ট which is a function of number of electron exchange। এটা খুব ইজি রিলেশন, নেট চার্জ ইজ অলওয়েজ আ ফাংশন অফ নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। সেইটাকেই বোঝানোর জন্য আমি বাঁদিকে দুটো অবজেক্ট এঁকেছি যারা ছিল প্রথমে নিউট্রাল, অবজেক্ট 1 অ্যান্ড অবজেক্ট 2। এবারে কি হলো, অবজেক্ট 2 থেকে অবজেক্ট 1-এর দিকে ইলেকট্রন যাচ্ছে, সেটা দেখানো হয়েছে, ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে। এবং এই ইলেকট্রন এক্সচেঞ্জের জন্য কি হলো না, অবজেক্ট 1টা ইলেকট্রন ইনপুট পেল, ঠিক আছে, আর অবজেক্ট 2 যেটা তার ইলেকট্রন আউটপুট হলো। এবারে নেট চার্জ ফর অবজেক্ট 1 ইজ এ ফাংশন অফ ইলেকট্রন ইনপুট। ইলেকট্রন ইনপুট হওয়ার জন্য কি হচ্ছে, সেটা তার মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর পজিটিভ চার্জ কি কার মধ্যে তৈরি হচ্ছে না, অবজেক্ট 2 এর ক্ষেত্রে। অবজেক্ট 2 এর ক্ষেত্রে নেট চার্জ ইজ এ ফাংশন অফ ইলেকট্রন আউটপুট অ্যান্ড অবজেক্ট 1 এর ক্ষেত্রে নেট চার্জ ইজ এ ফাংশন অফ ইনপুট। এবং যেহেতু নাম্বার অফ ইলেকট্রনস দ্য নাম্বার অফ ইলেকট্রন আউটপুট ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ইলেকট্রন ইনপুট, এই দুটো সংখ্যা সমান, সেই জন্য নেট চার্জ দুটো কিন্তু সমান, অর্থাৎ একটা বস্তুর মধ্যে যতটা চার্জ তৈরি হবে আর একটা বস্তুর মধ্যেও কিন্তু সেম চার্জ তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে কি হয়েছে? বেশ, এবারে আমরা ইলেকট্রন ইনপুটটাকে প্লাস সাইন দিয়ে চিহ্নিত করছি আর ইলেকট্রন আউটপুটটাকে মাইনাস সাইন দিয়ে চিহ্নিত করছি। তাহলে ইলেকট্রন ইনপুট যদি হয় বাইরে প্লাস সাইন, কিন্তু ইলেকট্রনের চার্জ কি, চার্জ নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস, ওই জন্য নেগেটিভ নেট চার্জ হয়ে গেল নেগেটিভ। ইলেকট্রন ইনপুট হচ্ছে তো বাইরে প্লাস সাইন বসবে, কিন্তু ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রন চার্জ তো নেগেটিভ, প্লাস অ্যামাউন্টটা আমি নেগেটিভ চার্জকে নিচ্ছি, সো প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস, তাহলে আমার নেট চার্জ মাইনাস। আর ইলেকট্রন আউটপুট হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে বাইরে মাইনাস সাইন বসবে, আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, কতটা নেগেটিভ, নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ইলেকট্রনের নেগেটিভ চার্জের জন্য মাইনাস সাইন, আর বেরিয়ে যাচ্ছে বলে একটা মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে কত হলো, প্লাস। ওই কারণে ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে বলছি আমরা প্লাস চার্জ, আর ইলেকট্রন ঢোকাকে বলছি আমরা
নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ। ঠিক আছে, এই যে ইলেকট্রন ঢুকছে, দ্যাট ইজ পজিটিভ অ্যামাউন্ট অফ ইলেকট্রন ইনপুট, ইলেকট্রনের চার্জ ইটসেলফ নেগেটিভ, সেই জন্য প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস। নেগেটিভ অ্যামাউন্ট অফ ইলেকট্রন আউটপুট, নেগেটিভে প্লাস হয়ে গেল, ওই জন্য মাইনাসে প্লাস। ওই জন্য ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে বাই কনভেনশন আমরা বলছি পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর ইলেকট্রন ঢোকাকে বাই কনভেনশন আমরা বলছি নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু সবটাই কনভেনশন, অর্থাৎ নিয়ম। ঠিক আছে, যেমন কারোর নাম দেওয়া হয়, সেটা একটা প্রপার নিয়ম মেনে চলে, তো সেরকম এটা একটা নিয়ম। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সেই স্ট্যান্ডার্ডের এক্সপ্লেনেশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে চার্জের ট্রান্সফারটা হবে কি করে। আমি তো দেখালাম যে চার্জ তৈরি হয় বা নেট চার্জ তৈরি হয় ইলেকট্রনের ট্রান্সফারের থ্রু দিয়ে। তো এবারে নেট চার্জ তৈরি করতে গেলে যদি আমার ইলেকট্রনের ট্রান্সফারের দরকার হয়, তাহলে আমি ট্রান্সফারটা করব কিভাবে? না, তোর নেট চার্জ থ্রু ইলেকট্রন ট্রান্সফার। তো নেট চার্জ থ্রু ইলেকট্রন ট্রান্সফার, আমি কি বলেছিলাম, ইলেকট্রনকে বের করতে গেলে, ইলেকট্রনের আউটার মোস্ট অরবিট থেকে মানে একটা অ্যাটমের আউটার মোস্ট অরবিট থেকে ইলেকট্রনকে বের করতে গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং সেই ফোর্সটা সাইমেলটেনিয়াসলি দুটো অবজেক্টে অ্যাপ্লাই করতে হবে, যাতে দুটো অবজেক্টই আইদার ইলেকট্রন ছাড়ে না ইলেকট্রন নেয়, তাই না? আমি দেখাচ্ছি যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এবারে ইলেকট্রন ট্রান্সফারটা করতে গেলে আমাকে দুটো অবজেক্টের মধ্যেই সাইমেলটেনিয়াসলি ফোর্সটাকে কাজ করতে হবে, তবেই না একটা থেকে আরেকটার মধ্যে যাবে, বা একটা রিলিজ করলে আরেকটা নেবে, তাই না? কাজে সেক্ষেত্রে একমাত্র পসিবল ওয়ে হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন, ঘর্ষণ। ঠিক আছে, কাজে ফ্রিকশন হচ্ছে একমাত্র উপায় যার দ্বারা আমরা দুটো অবজেক্টের মধ্যে সাইমেলটেনিয়াসলি ফোর্সকে অ্যাপ্লাই করে যেতে পারবো, অ্যান্ড বাই দ্যাট ফোর্স ইলেকট্রনগুলো একটা থেকে ছেড়ে আরেকটার মধ্যে ঢুকতে পারবে। অর্থাৎ ইলেকট্রন এক্সচেঞ্জটা খুব ফিজিবলি পসিবল হবে। কখন? যখন আমরা ফ্রিকশন অ্যাপ্লাই করব। অর্থাৎ দুটো অবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে, ধর বললাম এরকম দুটো অবজেক্ট আছে, তো এদের মধ্যে যদি ফ্রিকশন কাজ করলে তবে কি হবে? এদের মধ্যে ঘষা লাগবে, ঘষা খেলে ইলেকট্রনগুলো জায়গা ছেড়ে বেরোবে। তার মানে কি, দুটো অ্যাটমকে সংস্পর্শে আসতে হবে, একে অপরের সংস্পর্শে আসতে হবে। সংস্পর্শে এলে কি হবে, এই যে তোর আউটার মোস্ট অরবিটগুলো আছে, এই আউটার মোস্ট অরবিটগুলো কি করবে? ওভারল্যাপ করবে, এইরকম ভাবে ওভারল্যাপ করবে। ঠিক আছে, দুটো আউটার মোস্ট অরবিট ওভারল্যাপ করলো, এরটা এখানে ঢুকলো,
আর এরটা এখানে ঢুকলো। এই যে ওভারল্যাপিংটা হলো, এই ওভারল্যাপিংটা চললো বলেই এই যে তোর ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো তো নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে এই নেগেটিভগুলোর মধ্যে কি হবে? আবার বিকর্ষণ বল কাজ করবে, রিপালশন, এদের মধ্যে রিপালশন কাজ করবে, এদের মধ্যে রিপালশন কাজ করবে। সেই রিপালশনটা কাজ করবে বলে এ বেরিয়ে যাবে বা এ বেরিয়ে যাবে, যে কোনো একজন বেরিয়ে যাবে। এদের মধ্যে রিপালশন কাজ করছে বলে এদের মধ্যে যে কোনো একজন বেরিয়ে যাবে, ঠিক আছে? এই রিপালশনটা কাজ করছে বলেই এই রিপালশনটার জন্য যে লিস্ট স্টেবল হবে, অর্থাৎ যার স্টেবিলিটি সবচেয়ে কম এইগুলোর মধ্যে থেকে, সে বেরিয়ে চলে যাবে। একে তো ফ্রিকশন, তাহলে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এক নম্বর হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন ফোর্স, দুই হচ্ছে ইলেকট্রনিক রিপালশন। তাহলে এক হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন, সেই এক্সটার্নাল ফ্রিকশনের জন্য ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। আর কি হবে? ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো সেম চার্জ রিপেল করে, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো সেম চার্জ যদি রিপেল করে, অর্থাৎ যদি সম আধান হওয়ার জন্য তাদের মধ্যে যদি বিকর্ষণ বল হয়, সেটা কাজ করবে। আর কি কাজ করবে? এক্সটার্নাল ফ্রিকশন ফোর্স, সেটা তো অফকোর্স রয়েছে, তাছাড়াও তাদের মধ্যে একটা এক্সটার্নাল ফ্রিকশন কাজ করছে। এই দুটোর জন্যই জিনিসটা ডিস্টেবিলাইজ করে যাবে, এবং সেই ডিস্টেবিলিটির জন্য যে কোনো ইলেকট্রন একটা বা একাধিক ইলেকট্রন তারা জায়গা থেকে ডিসপ্লেসড হয়ে যাবে। ডিসপ্লেসড হওয়া মানেই সে তখন ছেড়ে বেরিয়ে চলে যাবে। এবার ছেড়ে বেরিয়ে যাবে কোথায়? দুটো অ্যাটম তো ওভারল্যাপ করে গেছে, একটা থেকে ছেড়ে আরেকটা ঢুকে যাবে, এটাই তো, আর তো কিছু পসিবল নয়। কারণ এই অরবিটটা যদি এর মধ্যে ওভারল্যাপ করে যায়, তার মানে কি অ্যাটমগুলো ওভারল্যাপ করছে ইটসেলফ। এই যে দুটো অবজেক্ট আর 1 আর অবজেক্ট 2 এর যে অ্যাটম রয়েছে, সেই অ্যাটমগুলো ওভারল্যাপ করছে। তাহলে অ্যাটমগুলো যদি ওভারল্যাপ করে, তাহলে ইলেকট্রনগুলো ছেড়ে যদি বেরিয়ে যায়, তাহলে যাবেটা কোথায়? ছেড়ে বেরিয়ে গেলে হয় আইদার একটা থেকে ছেড়ে বেরিয়ে আরেকটা ঢুকবে, তাই না? এটা ছাড়া তার কোনো রাস্তা নেই, কারণ এটা তো ওভারল্যাপ করে গেছে। এবং ফ্রিকশনটা এসেনশিয়ালি একটা সারফেসিয়াল প্রসেস, অর্থাৎ সারফেসের উপরে কাজ করে। কাজে এটা ছেড়ে তার কোথাও বেরোতে পারবে না, তাই না? হাওয়াতে তার চলে যেতে পারবে না, কারণ তখন তো ফ্রিকশনটা কন্টিনিউ করছে। তাহলে কোথায় যাবে? একটা থেকে ছেড়ে আরেকটা ঢুকে যাবে, একদম সোজা। তাহলে চার্জ ট্রান্সফার করার জন্য যে প্রসেসটা আমার নেট অ্যাক্টিভ করবে বা নেট যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? তাহলে ইলেকট্রনগুলোর মধ্যে একটা রিপালশন কাজ করবে। তাহলে এক হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন ফোর্স, আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন রিপালশন। এক্সটার্নাল রিপালশন ফোর্সের জন্য, এক্সটার্নাল ফ্রিকশনের জন্য কি হচ্ছে? এক্সটার্নাল ফ্রিকশনের জন্য অ্যাটমিক ওভারল্যাপ হচ্ছে, বা অ্যাটমগুলো ওভারল্যাপ করে যাচ্ছে। আর ইলেকট্রনের রিপালশনের জন্য কি হচ্ছে? ইলেকট্রনগুলো ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা থেকে কি হবে? এটা থেকে হবে তো ওভারল্যাপ, আর এটার জন্য ডিসপ্লেসমেন্ট। তাহলে দুটো কারণ স্পষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে, যে নেট চার্জ থ্রু ইলেকট্রন ট্রান্সফার কি প্রসেস দ্বারা পসিবল? একমাত্র ফ্রিকশন দ্বারা পসিবল, ঠিক আছে? তো ফ্রিকশন দিয়ে যদি পসিবল হয়, তার জন্য কি হবে? দুটো অ্যাটমকে ওভারল্যাপ করতে হবে। ফ্রিকশন হচ্ছে এমন একটা প্রসেস যাতে সাইমালটেনিয়াসলি দুটো অবজেক্টের উপরে সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করা যায়। সেটা তো জানিস, সেটা তো 11-এ পড়ে এসছিস। তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটার জন্য কি হবে? এক হচ্ছে এই এক্সটার্নাল ফ্রিকশনটা হওয়ার জন্য, ঠিক আছে? এই এক্সটার্নাল ফ্রিকশনটা হওয়ার জন্য দেখতেই পাচ্ছিস এখানে অ্যাটমগুলো ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে অ্যাটমগুলো যদি ওভারল্যাপ করে যায়, সেইটা হবে এক্সটার্নাল ফ্রিকশনের জন্য। ফ্রিকশন হওয়া মানে তারা সংস্পর্শে এলো, কন্ট্যাক্টে আসার পরে তাদের ওভারল্যাপিং হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ইলেকট্রনের রিপালশন ফোর্স। এই যে ইলেকট্রনগুলোর মধ্যে দেখ নীল কালি দিয়ে অ্যারো দিয়ে দেখানো আছে, তার মানে কি? ইলেকট্রনগুলো তো ওভারল্যাপ করে গেছে, এক্সটার্নাল অরবিটটাও ওভারল্যাপ করে গেছে। তাহলে এই এক্সটার্নাল অরবিট দুটো ওভারল্যাপ করার জন্য কি হচ্ছে? ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন ফোর্স কাজ করছে, সেই রিপালশন ফোর্সটার জন্য ইলেকট্রনগুলোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো একটা
অরবিট থেকে ছেড়ে বেরিয়ে আরেকটা অরবিটে যখন যাচ্ছে তখন সেইটার জন্য দায়ী হচ্ছে রিপালশন ফোর্স, আর এই একটা থেকে বেরিয়ে আরেকটাতে যাওয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন। বোঝা গেছে কিভাবে চার্জ ট্রান্সফারটা হচ্ছে? এবং এই চার্জ ট্রান্সফারটা এই জন্য দুটো অবজেক্ট চাই, একটা থেকে বেরিয়ে আরেকটার মধ্যে যেতে হবে, এবং এই একটার মধ্যে থেকে বেরিয়ে যেতে যখন আরেকটার মধ্যে যাচ্ছে সেটা একমাত্র পসিবল হচ্ছে ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশন না হলে কিন্তু একটা থেকে ছেড়ে আরেকটা যেতে পারতো না। এটাই হচ্ছে বেসিক বক্তব্য। বোঝা গেছে? বেশ, তাহলে আমরা কি পড়লাম? চার্জ পড়লাম, আর কি পড়লাম? চার্জের নেচার পড়লাম, আর কি পড়লাম? চার্জ ট্রান্সফার কি করে হয় সেটা পড়লাম, ঠিক আছে? আর চার্জ ট্রান্সফারের জন্য কি কি প্রসেস কাজ করছে সেটা পড়লাম। সেই প্রসেসগুলো কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল ফ্রিকশন ফোর্স যার জন্য ওভারল্যাপিং হচ্ছে, আর ইলেকট্রন রিপালশন। তাহলে চার্জ পড়লাম, চার্জের নেচার পড়লাম, চার্জের ট্রান্সফার পড়লাম। এত কিছু করার পর তাহলে আমাকে জানতে হবে যে চার্জের ট্রান্সফারটা হলো সেটা থাকছে কোথায়, তাই না? যেমন তোর অ্যাকাউন্টে এখন যখন টাকা ট্রান্সফার করা হয়, ঠিক আছে, সেটা যায় কোথায়? টাকাটা অ্যাকাউন্টে যায়। বা ধর কেউ কোনো একটা জিনিসকে ট্রান্সফার করলো, ধর একটা লোক একটা বাড়ি থেকে অন্য বাড়িতে গেল, একটা বাড়ি থেকে বেরোলো, মালপত্র নিয়ে একটা বাড়ি থেকে বেরোলো, সে তো অন্য কোথাও থাকবে রে বাবা। তা যদি চাকরির ট্রান্সফার হয় সেটা তো একটা জেলা থেকে আরেকটা জেলায় বা একটা রাজ্য থেকে একটা রাজ্যে যাবে, তাহলে সেখানে গিয়ে তাকে তো কোথাও থাকতে হবে। তেমনি ইলেকট্রন যখন বেরোচ্ছে বা এই যে তোর চার্জের আদান প্রদান যখন হচ্ছে, তাহলে সেই চার্জের আদান প্রদান হওয়ার জন্য তো ইলেকট্রনগুলোকে কোথাও একটা থাকতে হবে। তাহলে লোকেশন বা স্টোরেজ অফ চার্জ, স্টোরেজ অফ চার্জ, চার্জটাকে আমরা কোথায় স্টোর করছি? খুব সোজা, এটা অবজেক্ট 1 আর এটা হচ্ছে অবজেক্ট 2। অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এর মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ঘর্ষণ বলটা কাজ করার জন্য এদের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। ইলেকট্রন ট্রান্সফার হওয়ার জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, এরকম কিছু একটা ঘটনা তো ঘটেছে। খুব ভালো কথা, চার্জের এক্সচেঞ্জ হয়েছে। এবারে তাহলে সেই চার্জটা থাকবে কোথায়? কোথায় থাকবে সেটা ডিপেন্ড করছে আমি কি ফোর্স অ্যাপ্লাই করেছি। অ্যাজ ফ্রিকশন ইজ a surface process, the exchanged charge remains on the surface. খুব সোজা, অর্থাৎ যে ফোর্সটার জন্য এদের মধ্যে এক্সচেঞ্জটা পসিবল সেই ফোর্সের নেচারটা কীরকম। ফ্রিকশন ফোর্সের জন্য যেহেতু এদের মধ্যে এক্সচেঞ্জটা পসিবল হয়েছে, সেই জন্য ফ্রিকশনের নেচারের উপর ডিপেন্ড করবে যে চার্জটা কোথায় থাকবে। ফ্রিকশন কী ধরনের প্রসেস? ফ্রিকশন সারফেস প্রসেস, অর্থাৎ দুটো কন্ট্যাক্টে থেকে দুটো অবজেক্টের সারফেস কন্ট্যাক্টে থাকছে, কন্ট্যাক্টে থেকে তাদের মধ্যে ফ্রিকশনটা কাজ করছে। তার মানে কি? সারফেস কন্ট্যাক্ট। এবার সারফেস কন্ট্যাক্ট হয়ে থাকলে কি সেটা নিশ্চয়ই আপার সারফেস, এক্সটার্নাল সারফেস হবে, তাই না? তাহলে অ্যাজ ফ্রিকশন ইজ আ সারফেস প্রসেস, দ্য এক্সচেঞ্জ চার্জ রিমেন্স অন দ্য সারফেস। এই সারফেস বলতে কিন্তু এক্সটার্নাল সারফেস বোঝানো হচ্ছে, এক্সটার্নাল সারফেস। বহিস্থ পৃষ্ঠতল, যেটাকে বাংলায় বহিষ্ঠ পৃষ্ঠতল বলে, এক্সটার্নাল সারফেস, বহিস্থ পৃষ্ঠতল। তার মানে স্টোরেজ অফ চার্জ, ঠিক আছে? এই স্টোরেজ অফ চার্জ কার জন্য পসিবল হচ্ছে? ইট ইজ পসিবল ডিউ টু দ্য ফ্রিকশন। এবার যেহেতু ফ্রিকশন একটা সারফেস প্রসেস, সেই কারণে সারফেস প্রসেস হওয়ার জন্য ইলেকট্রনগুলো কিন্তু সারফেসেই থাকবে।
ঠিক আছে? As friction is a surface process, the exchanged charge remains on the surface. ঠিক আছে, এটা হচ্ছে স্টোরেজ অফ চার্জ। বোঝা গেছে? তাহলে চার্জটা কোথায় স্টোর হবে? সারফেসে স্টোর হবে। তাহলে সারফেসে স্টোর হচ্ছে মানে কি? এই একটা অবজেক্ট নিয়েছি, এই আরেকটা অবজেক্ট নিয়েছি, ঠিক আছে? এখান থেকে এখানে চার্জ গেল, ঠিক আছে? এবার এই চার্জটা সেটা এই অবজেক্টের সারফেসের উপর থাকবে, ঠিক আছে? আর এই যেহেতু চার্জ দিচ্ছে, এরও সারফেস থেকে বেরোবে, ঠিক আছে? তাহলে চার্জের এক্সচেঞ্জটা হলো, চার্জের এক্সচেঞ্জ ইটসেলফ এ সারফেস প্রসেস বিকজ ইট ইজ কন্ট্রোলড বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। আর এই এক্সচেঞ্জটা হওয়ার পরে চার্জের স্টোরেজ কোথায় হচ্ছে? অন দ্য সারফেস, অন দ্য এক্সটার্নাল সারফেস, ঠিক আছে? দ্য চার্জ is being stored on the external surface. ঠিক আছে? তাহলে এক্সটার্নাল সারফেসের উপরে চার্জটা স্টোর হচ্ছে। তাহলে চার্জের ডিস্ট্রিবিউশনটা, এবার যদি আমি বলি চার্জের ডিস্ট্রিবিউশন, হোয়াট ডু ইউ মিন বাই চার্জের ডিস্ট্রিবিউশন? অর্থাৎ চার্জটা এই সারফেসের উপরে কি করে ডিস্ট্রিবিউট হচ্ছে? ধর বললাম একটা ফ্যামিলিতে কেউ ইনকাম করছে, তাহলে সেই ইনকামটা করার পরে সেই টাকাটা তো ডিস্ট্রিবিউট হয়, তাই না? বিভিন্ন খাতে ব্যয় হয়, এডুকেশনের পেছনে খরচা হয়, মেডিসিনের পেছনে খরচা হয়, খাওয়া দাওয়ার পেছনে খরচা হয়, বাড়ির মেনটেনেন্সের পেছনে খরচা হয়, তাহলে তার বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে। তেমনই যখন একটা চার্জ একটা অবজেক্টের মধ্যে আসছে, সেই চার্জটাও কিন্তু সারফেসের উপরে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে। ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, সেই ডিস্ট্রিবিউশনটা কার কার ফাংশন সেটা আমাদের দেখতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন অফ চার্জ এই ডিস্ট্রিবিউশন অফ চার্জ কার কার ফাংশন সেটা আমাকে কিন্তু ভালো করে অবজার্ভ করতে হবে। কার কার ফাংশন? না, এক হচ্ছে ডিস্ট্রিবিউশন ইজ এ ফাংশন অফ এরিয়া, তাই না? আমার কতটা এরিয়া তার উপর ডিপেন্ড করবে। আর কার উপর ডিপেন্ড করবে? কতটা চার্জ এক্সচেঞ্জ হচ্ছে তার উপর, অ্যামাউন্ট অফ চার্জ।
তাহলে ডিস্ট্রিবিউশন অফ চার্জ সেটা ইজ আ ফাংশন অফ এরিয়া, অর্থাৎ কতটা আমি সারফেস এরিয়া নিচ্ছি তার উপরে, আর হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ কত তার উপরে। এই দুটো জিনিসের উপর কিন্তু খুব মানে প্রিন্সিপালি এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। নেচার তো ছেড়ে দেন, নেচার তো জানাই আছে নেগেটিভ হবে, সেটা নিয়ে আর কিছু বলার নেই, বাট এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু ম্যাটার করবে। নেগেটিভ হবে কেন বললাম, তার কারণ কি ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, তো কাজে কে স্টোরড হবে, ইলেকট্রন স্টোরড হবে, কাজে সেটা অফকোর্স নেগেটিভ ছাড়া তো কিছু হতে পারে না। ঠিক আছে, এরিয়ার উপরে কেন ম্যাটার করবে আর অ্যামাউন্ট অফ চার্জের উপর কেন ম্যাটার করবে সেটা আমরা দেখতে পাচ্ছি, দেখব। তার আগে একটা জিনিস দেখ, ধর একটা বাড়ির লোক বা বাড়ির হেড, সে যত ইনকাম করবে তত তো সে ডিস্ট্রিবিউট করবে। যেমন ধর একটা বাড়ির লোক সে মাস গেলে 2000 টাকা রোজগার করে, তার ছেলে একটা সরকারি স্কুলে বা একটা ফ্রি প্রাইমারি স্কুলে পড়বে। আর একটা লোক সে মাস গেলে 1 কোটি টাকা রোজগার করে, তার ছেলে তার সরকারি বা ফ্রি প্রাইমারি স্কুলে পড়বে না, তার ছেলে এসেন্সিয়ালি হয়তো বিদেশে গিয়ে পড়বে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়তো পড়ছে, ছোটো থেকে হয়তো অক্সফোর্ডে গিয়ে পড়ছে, এইরকম ব্যাপার সাথে। কাজেই এই যে ডিস্ট্রিবিউশনটা সেটা ডিপেন্ড করবে আমার নেট সোর্স কত তার উপরে। কাজেই ডিস্ট্রিবিউশনটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক কিন্তু। ঠিক আছে, নেট চার্জ, এই নেট চার্জকে আমরা বলছি কিউ। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নেট চার্জ। যত বেশি নেট চার্জ হবে তত বেশি ডিস্ট্রিবিউট করার চান্স বা তার ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি বেশি। আর distribution is inversely proportional to area. Of course তাই, একটা ছোট জায়গায় যদি বেশি লোকজনকে গ্যাদাগেদি ঢুকিয়ে দিস তাহলে তাদের মধ্যে ঠাসাঠাসি হবে, তাদের মধ্যে ঘেঁষাঘেঁষি হবে, সো দ্যাট উইল ইনক্রিজ দ্য ডিস্টেবিলিটি, ইট উইল ইনক্রিজ দ্য ডিস্টেবিলিটি বা এটা ডিস্টেবিলাইজ বা এটা আনস্টেবিলিটিটাকে ইনক্রিজ করে দেবে। কেন? তার কারণ একটা ছোট জায়গার মধ্যে একাধিক লোককে মানে জোর করে ফোর্সফুলি আমি ঢুকিয়ে দিচ্ছি, তাহলে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে যেটা কিন্তু ডিস্টেবিলিটিটাকে ইনক্রিজ করবে। এখন মাথায় রাখতে হবে এখানে আমরা কাকে নিয়ে ডিল করছি, এখানে আমরা ইলেকট্রনকে নিয়ে ডিল করছি। ইলেকট্রন কিন্তু এসেনশিয়ালি নেগেটিভ, তার মানে আমি যদি একটা ছোট জায়গার মধ্যে একাধিক ইলেকট্রনকে ঢুকিয়ে দিই তাহলে সেই ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু রিপালশন কাজ করবে, এবং সেই রিপালশনটা কাজ করার জন্য তাদের ডিস্টেবিলিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, যে আনস্টেবিলিটি যেটা সেটা ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে, তারা বেশি আরো আনস্টেবল হয়ে উঠবে। তো এই কারণে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এবং টুগেদারলি যদি আমি দেখি, দিস ডিস্ট্রিবিউশন ইজ প্রপোর্শনাল টু কিউ বাই এ, তাই তো? এই যে ডিস্ট্রিবিউশনটা হলো এইটাকে লেখা হয় সিগমা দিয়ে, সিগমা is equals to q by a। ঠিক আছে, এটা লিখে নে আগে, তারপর আমি বলছি সিগমা কি জিনিস। যে চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রপোর্শনাল টু কিউ নেট চার্জ, আর ডিস্ট্রিবিউশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সো therefore distribution varies as q by a which is called sigma equals to q over a। ঠিক আছে,
এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেন্সিটি, সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। ঠিক আছে, এবং এর যদি সংজ্ঞা চাওয়া হয়, এর সংজ্ঞা খুব সোজা, একক ক্ষেত্রফলে বণ্টিত আধান চার্জ পার ইউনিট এরিয়া। ঠিক আছে, একক ক্ষেত্রফলে বণ্টিত আধান, এই যে বণ্টিত কথাটা মানে কি ডিস্ট্রিবিউটেড, কাজে একক ক্ষেত্রফলে বণ্টিত আধান সেটাকে আমরা বলছি সারফেস চার্জ ডেন্সিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, কাজেই এটা লিখে নে। এবং এইটা আমরা কেন পড়ব, আমাদের এটা পড়ার দরকারটা কেন লাগবে, তার কারণ এইটা থেকে আমরা কি জানতে পারবো, এটা থেকে আমরা জানতে পারবো অবজেক্টটার ডিস্টেবিলিটি কতটা। ঠিক আছে, এটা থেকে আমরা জানতে পারবো এর ডিস্টেবিলিটি বা এর ইনস্টেবিলিটি কতটা। কিরকম, ধর দুটো শেপের অবজেক্ট আছে, আমি কিউ চার্জ এখানেও ডিস্ট্রিবিউট করলাম, এখানেও ডিস্ট্রিবিউট করলাম, এখানে আমি A1 এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট করেছি, আর এখানে আমি A2 এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট করেছি। তাহলে বুঝতেই পারছিস যে A2 ইজ লেস দেন A1, তাই তো। তাহলে সিগমা 1 কত হবে, সিগমা 1 মানে এর ক্ষেত্রে সিগমা 1 মানে হবে কিউ বাই A1, আর সিগমা 2 কত হবে কিউ বাই A2। তাহলে যেহেতু এখানে A1 ইজ গ্রেটার দেন A2, তাহলে আমি কি বলতে পারি, এটা ছোট, উপরেরটা তো সেম, নিউমারেটর বিং সেম, ডিনোমিনেটর যদি বেশি হয় তাহলে আমার রেশিওটা ছোট হবে, ডিনোমিনেটর যদি ছোট হয় তাহলে রেশিওটা বড় হবে অফকোর্স। তার মানে সিগমা 2 উইল বি গ্রেটার দেন সিগমা 1। তাহলে এর ক্ষেত্রে হাই সারফেস চার্জ ডেন্সিটি হাই সিগমা, আর এর ক্ষেত্রে লো সিগমা। তাহলে এর ক্ষেত্রে হাই সিগমা মানে এটা আনস্টেবল, আনস্টেবল মানে তার কারণটা কি, এখানে ছোট জায়গার মধ্যে
ইলেকট্রনগুলোকে একসঙ্গে রেখে দেওয়া হয়েছে, তার মানে ইলেকট্রনের মধ্যে রিপালশন বাড়ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আনস্টেবল। ভিড় বাসের যেমন, ঠিক আছে, একটা ফাঁকা বাস সেটা স্টেবল, লোকে শান্তিতে বসে আসছে, আর একটা হচ্ছে তোর সন্ধ্যে 7টার সময় এক্সাইড থেকে যে বারাসাত বিগার্ডেনটা ফিরছে সেটা 100 লোক 150 লোক ঝুলছে বাস থেকে, তো দ্যাট ইজ হাই আনস্টেবল, খুব রিস্কি। এবারে সেই জায়গায় তুই যদি আরও বেশি করে ঢোকাতে চাস কী হবে, বেরিয়ে চলে যাবে, ছিটকে বেরিয়ে চলে যাবে। তাহলে যে অলরেডি আনস্টেবল সেরকম একটা জায়গায় যদি আমি আরও চার্জের ইনপুট দিই, অর্থাৎ আমি যদি আরও ইলেকট্রন ঢোকাই সেখানে, সেখানে ইলেকট্রনগুলো কি থাকবে, থাকবে না তো, অলরেডি সেটা রিপালশনের জন্য বেরিয়ে চলে যাবে। তার মানে এখান থেকে ইলেকট্রন ইজেকশন হবে, এখান থেকে ইলেকট্রন ইজেকশন হবে। ইলেকট্রন ইজেকশন মানে ইলেকট্রন ছেড়ে বেরিয়ে চলে যাবে, আর এটা এটা স্টেবল পজিশনে থাকবে। এবার এই স্টেবিলিটিটা রিলেটিভ, ঠিক আছে, একদম অ্যাবসলিউট স্টেবিলিটি তো নয়, রিলেটিভলি স্টেবল। কার রেসপেক্টে, এর রেসপেক্টে এটা রিলেটিভলি স্টেবল পজিশনে রয়েছে। তাহলে সারফেস চার্জ ডেন্সিটি যেটা সিগমা, সেটা আমাকে কি হেল্প করে, কি বুঝতে সাহায্য করে? সারফেস চার্জ ডেন্সিটি আমাকে বুঝতে সাহায্য করে যে একটা অবজেক্ট ইলেকট্রোস্ট্যাটিক্যালি স্টেবল না ইলেকট্রোস্ট্যাটিক্যালি আনস্টেবল। সো দ্যাট ইজ মাই এম। আমার অবজেক্টিভটা কি? সারফেস চার্জ ডেন্সিটি স্টাডি করার অবজেক্টিভটা কি না, থ্রু সারফেস চার্জ ডেন্সিটি উই ক্যান নো or we can interpret whether an object is electrostatically stable or electrostatically unstable. So that is why we study surface charge density. ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে আমাদের অনেকটাই হয়ে গেল, আমরা এই চ্যাপ্টারের শেষে পৌঁছে গেছি প্রায়। আর কি পড়তে হবে আমাদেরকে? আর এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। হোয়াট ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ? এই যে কোয়ান্টাইজেশন, এই টার্মটা এসছে কোয়ান্টা থেকে। কোয়ান্টা, কোয়ান্টা মিন্স ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি। অর্থাৎ অখণ্ড রাশি। ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি, অখণ্ড রাশি। দেয়ারফর কোয়ান্টাইজেশন মিন্স সেটা মানে হচ্ছে অখণ্ডীকরণ। অখণ্ডীকরণ, দ্যাট মিন্স টু নট টু ব্রেক অ্যান অবজেক্ট, ঠিক আছে, অর ইন্টিগ্রেটেড অ্যাজ এ হোল। আমি জিনিসটাকে যদি ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি হিসাবে দেখি, ইন্টিগ্রেটেড মানে অখণ্ড রাশি, ঠিক আছে, যেরকম করে এই টার্মটা এসছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে অখণ্ড বা পূর্ণ সংখ্যা, তাই তো? সো ইন্টিজার ইজ আ কোয়ান্টাইজড নাম্বার। সেটা কোত্থেকে এসেছে না, কোয়ান্টা। কোয়ান্টা মানে একটা গ্রিক টার্ম। কোয়ান্টার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি, অখণ্ড রাশি। দেয়ারফর কোয়ান্টাইজেশন মিন্স অখণ্ডীকরণ। সো কোয়ান্টাইজেশন অফ চার্জ মিন্স আধানের অখণ্ডীকরণ। আধানের অখণ্ডীকরণ। সোজা কথায় আমরা চার্জকে ভাঙবো না। We shall not break charges apart. এবং দ্যাট ইজ কোয়াইট রেলিভেন্ট। তার কারণ
চার্জ বলতে আমরা কি বুঝছি? চার্জ বলতে আমরা বুঝছি ইলেকট্রন, অ্যান্ড ইলেকট্রনস আর এসেনশিয়ালি আনব্রেকেবল অর আনস্প্লিটেবল। ইলেকট্রনকে ফার্দার স্প্লিট করা যায় না, এবং যেহেতু ইলেকট্রনকে ফার্দার স্প্লিট করা যায় না, সেই কারণে ফ্র্যাকশনেটেড ইলেকট্রন ইজ নেভার পসিবল। ফ্র্যাকশনেটেড ইলেকট্রন, খণ্ডিত ইলেকট্রন, ফ্র্যাকশনেটেড ইলেকট্রনস আর ইম্পসিবল টু অকার, সেটা এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এই কারণেই আমরা বলছি যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের তো চার্জের ট্রান্সফার হচ্ছে, এবার সেখানে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে। তো যদি আমার ইলেকট্রনের ট্রান্সফার হয়, এই যে ইলেকট্রন যেটাকে আমি ট্রান্সফার করছি, দ্যাট ইলেকট্রন ক্যান নট বি ফ্র্যাকশনেটেড। This electron, the electrons cannot be fractionated. Electrons cannot be fractionated, অর্থাৎ ইলেকট্রনকে ভাঙা পসিবল না। ঠিক আছে, সে কারণে যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেগুলো সবসময় একটা ইন্টিজার কোয়ান্টিটি হবে। Therefore the exchanged electrons are always integers. The exchanged electrons are always integer numbers. অর্থাৎ আমি 10টা ইলেকট্রন ট্রান্সফার করতে পারি, 5টা ইলেকট্রন ট্রান্সফার করতে পারি, একটা করতে পারি, বাট নেগেটিভ কোয়ান্টিটি অ্যান্ড ফ্র্যাকশনেটেড কোয়ান্টিটিটা নেগেটিভ নয়, ফ্র্যাকশনেটেড কোয়ান্টিটি ক্যান নট বি এক্সচেঞ্জ। অর্থাৎ আড়াইখানা ইলেকট্রন এক্সচেঞ্জ করা পসিবল নয়। এক্সচেঞ্জ করলে 2খানা অথবা 3খানা, বাট নট আড়াইখানা। সো ফ্র্যাকশন ইন বিটুইন ইজ নট পসিবল ফর ইলেকট্রনস। দেয়ারফর যে ট্রান্সফারটা হচ্ছে সেটা সবসময় একটা ইন্টিজার কোয়ান্টিটিতেই হবে, এবং যেহেতু সেটা হচ্ছে সেই জন্য একটা বলতে পারি নেট চার্জ is equals to integer multiple of electron. ঠিক আছে, অর্থাৎ আমাকে যদি বলা হয় নেট চার্জ কত, সেই নেট চার্জ কিন্তু ইন্টিজার মাল্টিপল অফ চার্জ অফ ইলেকট্রন হবে। এবার ইলেকট্রনের চার্জকে আমরা বলেছি ইউনিট চার্জ, দ্যাট ইজ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, দ্যাট ইজ দ্য ইউনিট চার্জ। তাহলে সেই ইউনিট চার্জের কত গুণ, সেইটাই হচ্ছে আমার নেট চার্জ। তার মানে যদি আমি বলি আমি 10টা ইলেকট্রনকে ট্রান্সফার করেছি, তার মানে আমার নেট চার্জ কত, 10 ইন্টু 1.602 ইন 10⁻⁻19। বাট আমি কোনোদিনই এটা বলতে পারবো না যে আমার নেট চার্জ হচ্ছে 2.5 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19। সেটা কখনোই বলা পসিবল নয়। তার কারণ হচ্ছে কি না, এই ইলেকট্রন হচ্ছে ক্যান নট বি ফ্র্যাকশনেটেড, এটাকে ভাঙা যায় না। যেহেতু ভাঙা যায় না, ওই কারণে ফ্র্যাকশন পসিবল নয়। দ্যাট ইজ ওয়াই নেট চার্জ ইজ অলওয়েজ আ ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনস। ঠিক আছে, দিস ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা লিখে নেয়, একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আমি এক্সপ্লেন করে দেবো। সো কোয়ান্টাইজেশন অফ চার্জ, আধানের অখণ্ডীকরণ। চার্জকে ভাঙবো না, চার্জকে ভাঙা যাবে না। কোয়ান্টা মিনস ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি, অখণ্ড রাশি। সেই কারণে কোয়ান্টাইজেশন মানে হচ্ছে অখণ্ডীকরণ বা টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি। আর এবং এইটার ক্ষেত্রে মানেটা কি, সেটা হচ্ছে যেহেতু ইলেকট্রনকে ফার্দার ভাঙা যায় না, সেই কারণে ইলেকট্রনস ক্যান নট বি ফ্র্যাকশনেটেড, এবং সেই কারণে যে এক্সচেঞ্জ নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট আর অলওয়েজ ইন্টিজার্স, ঠিক আছে, সবসময় পূর্ণ সংখ্যা হবে। এবং সেই কারণেই নেট চার্জ, যেটা আমার যেটা মূল যে আধানটা, সেই নেট চার্জ ইট অলওয়েজ ইন্টিজার মাল্টিপল অফ
ইলেকট্রনের চার্জ, এই যে ই মাইনাস লেখা আছে, দ্যাট মিনস দ্য চার্জ অফ ইলেকট্রন। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ quantization of charge. Okay. So this is the entire topic for the first chapter. এবার আমি কিছু জিনিস এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন তোর বললাম কোয়ান্টাইজেশন অফ চার্জ, আমি যদি লিখি 5.0 ইন্টু 10⁻⁻19 কুলম, এই চার্জটা কি এক্সিস্ট করা পসিবল? এই চার্জটাকে এক্সিস্ট করতে পারে? উত্তর না। তার কারণ কি? তার কারণ আমি সিম্পলি এটাকে ইলেকট্রনের যে চার্জ সেটাতে ডিভাইড করে দেব, and this quantity is not an integer. This is not an integer. As it is not an integer, therefore it cannot exist. তার কারণ এইটাকে ভাগ করলে আমার যে নাম্বারটা বেরোবে সেই নাম্বারটা অ্যাকচুয়ালি কি, সেই নাম্বারটা হচ্ছে ট্রান্সফার্ড অর এক্সচেঞ্জড ইলেকট্রনস, নাম্বার অফ এক্সচেঞ্জড ইলেকট্রনস, and number of exchanged electrons cannot be a fractionated quantity. It cannot be a fraction. That is why this charge is not possible to exist. এরকম চার্জ এক্সিস্ট করতেই পারে না। তাহলে চার্জ কীরকম এক্সিস্ট করবে তারও কিন্তু প্যাটার্ন আছে। এনিথিং হুইচ ইজ an even multiple or an integer anything which is an integer multiple of this quantity 1.602 × 10⁻⁻19, that is the only possible charge combination. ওইটা ছাড়া আর কোনো রকম কম্বিনেশন অফ চার্জ এক্সিস্ট করতে পারে না। আন্তাবড়ি একটা লিখে দিলাম, ঠিক আছে? সো দ্যাট ইজ নট কোয়াইট কারেক্ট, ইট ইজ রং, সেরকম হতেই পারে না। তো চার্জ কীরকম হবে তারও কিন্তু কিছু ব্যাপার আছে। সবসময় ইলেকট্রনের এরকম ইন্টিজার মাল্টিপল হতে হবে তবেই এক্সিস্ট করবে। এখানে যদি 4.8 থাকতো তাহলে হয়ে যেত। এবার হচ্ছে ইন্টারঅ্যাকশন। ধর বললাম একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, এদের মধ্যে ফ্রিকশন অ্যাপ্লাই করা হলো। তাহলে ফ্রিকশন অ্যাপ্লাই করলে কি হবে না, এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, এর মধ্যে ইলেকট্রনের ডেফিসিট আছে। তাহলে এ কি করবে, একে ইলেকট্রন দেবে, যার ফলে এ হয়ে যাবে নিউট্রাল, এ হয়ে যাবে নিউট্রাল আর এও হয়ে যাবে নিউট্রাল, কারণ এই চার্জটা ছেড়ে দিল, এ যতটা ইলেকট্রনের ঘাটতি ছিল সেটা নিয়ে নেবে,
দিয়ে নিউট্রাল হয়ে যাবে। কিন্তু এটাও হতে পারে যে এ বেশি নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ বেশি ইলেকট্রন নিয়ে নিল, আর এ বেশি ইলেকট্রন ছেড়ে দিল দিয়ে পজিটিভ হয়ে গেল, তাই তো? সেটা হতে পারে। আর কি হতে পারে? একটা অবজেক্ট নিউট্রাল ছিল, আর একটা অবজেক্ট ছিল নেগেটিভ চার্জ। তাহলে এদের মধ্যে যদি এ করা হয়, ফ্রিকশন অ্যাপ্লাই করা হয়, তাহলে রেজাল্ট কি হতে পারে? এ কি ইলেকট্রন দিতে পারে, এ নেগেটিভ হয়ে যেতে পারে, এ নিউট্রাল হয়ে যেতে পারে, অথবা এইখানে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এইখানের যে ইলেকট্রন সেখান থেকে রিপেলড হতে পারে। রিপেলড হলে কি হবে? সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। তার মানে কি এ পজিটিভ হয়ে যেতে পারে। এ কি করবে? এ পজিটিভ হওয়া মানে কি এ নেগেটিভ থেকে যেতে পারে। ঠিক আছে, এরকম পসিবিলিটি পসিবল, মানে এরকম পসিবিলিটি হতে পারে। তো এরকম দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম যে কি করে ইন্টারাকশনটা পসিবল। আবার ধর বললাম যে তোর একটা নিউট্রাল আছে আর একটা পজিটিভ আছে, তাহলে কি হবে? এদের মধ্যে যদি ফ্রিকশন অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? না, এদের মধ্যে যদি ফ্রিকশন অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রন ছেড়ে দিল আর সেই ইলেকট্রনটা এ নিজে নিয়ে নিল, তাহলে এই ইলেকট্রন ছেড়ে হয়ে যেতে পারে পজিটিভ, আর এই ইলেকট্রন নিয়ে যেতে হতে পারে নিউট্রাল, অথবা বেশি ইলেকট্রন নিয়ে নিলে হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তো এরকম পসিবল কম্বিনেশনস হতে পারে। ঠিক আছে, এরকম পসিবল কম্বিনেশনস অফ চার্জ এক্সিস্ট করতে পারে। এগুলো হচ্ছে ইন্টারাকশন অফ চার্জ। ওকে, চার্জের স্টোরেজের উপর বেস করে, ঠিক আছে, মেটেরিয়ালকে আমরা তিনটে ব্রড ডিভিশনে ডিভাইড করতে পারি। ঠিক আছে, ব্রড টার্মে ডিভাইড করা পসিবল। সেগুলো কি কি? এক হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টর মানে যেটা পরিবাহী। দুই হচ্ছে সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী। আর থার্ড হচ্ছে ইনসুলেটর বা অন্তরক। এগুলো ছোটবেলা থেকে পড়েছিস তোরা। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর মানে যে ইলেকট্রনকে পরিবহন করে, অর্থাৎ যার মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে। সেমিকন্ডাক্টর মানে যার মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে বাট তার স্পিডটা কিন্তু অনেক কম হবে। ইনসুলেটর মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রন একদমই চলাচল করতে পারে না, ইলেকট্রন দাঁড়িয়ে থাকে। তাহলে যেহেতু ইনসুলেটরের মধ্যে ইলেকট্রন দাঁড়িয়ে থাকে সেই কারণে তোর ইলেকট্রোস্ট্যাটিক্স
স্টাডি করার জন্য আইডিয়াল অবজেক্ট হচ্ছে কিন্তু ইনসুলেটর। তার কারণ ইনসুলেটরের মধ্যে ইলেকট্রন স্থির থাকে, স্ট্যাটিক থাকে। সো দ্যাট ইজ ওয়াই ফর দ্য পারপাস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর স্ট্যাটিক ইলেকট্রিসিটি উই উড রিকোয়ার সাম কাইন্ড অফ ইনসুলেটর অবজেক্ট, নট কন্ডাক্টর। অর্থাৎ পরিবাহী পদার্থ নিয়ে কিন্তু আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। ওকে, বোঝা গেছে? সো দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। বেশ, থ্যাংক ইউ।